শুরু থেকে শেষ কেসরি টুর প্রাণ কিন্তু পুরোটাই অক্ষয় কুমার। একদম অক্ষয় অক্ষয় অ্যান্ড অক্ষয়। এই ছবি অক্ষয় কুমারের প্রতি বছরের আর পাঁচটা যে র্যান্ডম ছবি রিলিজ হয় তার থেকে বহু 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 গুণে আলাদা একটা সিনেমা। অক্ষয়ের জীবনের যেন সেরা তিনটে সিনেমার প্রথম সিনেমা কোথাও হয়ে থাকলো এই কেসরি টু। কারণ অক্সর পারফরমেন্সের মধ্যে এতগুলো ভ্যারাইটি, এতগুলো শেডস, এতগুলো ঘাত প্রতিঘাত, এতগুলো মানে কি বলবো স্তর, যেগুলো অক্ষয় কুমারের আজ পর্যন্ত করা যে কটা চরিত্র, ইভেন মানে কেসরি ওয়ানেও এতগুলো শেড ছিল না। কারণ অক্ষয়ের যে ক্যারেক্টার মানে বাস্তবিকই শ্রী শঙ্করের নায়ার, তিনি কিন্তু মানে আমার রিভিউর শুরুতে একটা কথা বলা উচিত ছিল। শ্রী শঙ্করন নায়ার একদম শেষে এসে বলছেন যে আমি এতদিন ভুল করেছি, যে আমার দেশের লোকের বিরুদ্ধে কথা বলেছি, এই ব্রিটিশ গভর্নমেন্টের সেবা করেছি। কোথাও একটা পাপের প্রায়শ্চিত্তের কথা শোনা গেল। কিন্তু এইখানেই মজা হচ্ছে, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস সে কিন্তু সেই জায়গাটা পেয়েও কোনোদিনও সেখানে জয়েন করে। অ্যাকচুয়ালি শ্রী শঙ্করন নায়ার কিন্তু জন্ম নিয়েছিল 1857 সেই সিপাহী বিদ্রোহের সময়, যে সময় গোটা দেশ উত্তাল ছিল মঙ্গল পাণ্ডে, ঝাঁসির রানী, তাতিয়া টোপির এদের বীরত্বের গাথায়, এবং সিপাহী বিদ্রোহকে খুব মানে নিষ্ঠুরভাবে ধ্বংস করেছিল। তখনই ডিসাইড হয়ে গেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ক্রাউন এই দুটোর মধ্যে ডিফারেন্ট কী হবে। কারণ 1857 পর্যন্ত ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কন্ট্রোলে ছিল, কিন্তু 1857 মহাবিদ্রোহ অর্থাৎ সিপাহী বিদ্রোহের পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ইংল্যান্ডের রানী অর্থাৎ ক্রাউন সে কিন্তু টোটাল ক্ষমতা ভারটা নিয়ে নেয়, এবং ইংল্যান্ডের রানীর কন্ট্রোলে টোটাল ভারতবর্ষ চলে যায়, অর্থাৎ ভারতীয় উপমহাদেশ যা বর্তমানে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ হিসেবে ভাগ হয়ে রয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ছবির মূল কেন্দ্রবিন্দু সেই 1857 সালে কিন্তু এই শ্রী শঙ্করন নায়ার কেরালায় জন্মগ্রহণ করছেন। তিনি একজন মালায়ালি ফ্যামিলির ছেলে। তো এক্স্যাক্টলি শ্রী শঙ্করন নায়ার আমরা যেটা জানি যে ভাইসরয়ের কাউন্সিল মেম্বার ছিলেন, এবং তিনি মানে অ্যাকচুয়ালি এই সিনেমার মূল কেন্দ্রবিন্দু ছিল। এই এই ইতিহাস আমাদের ছোটবেলায় কিন্তু সেরকমভাবে পড়ানো হয়নি, হয়তো এক ঝলক পড়ানো হয়েছিল যে শ্রী শঙ্করন নায়ার এটা করেছিলেন। কিন্তু এই সিনেমা কেসরি চ্যাপ্টার 2 যেটা বানিয়ে দিয়ে গেল, করণ জোহরও তার জীবনের সবচেয়ে সেরা ছবিটা করলো। মানে অ্যাজ এ প্রডিউসার, অ্যাজ এ ডিরেক্টর বা অ্যাজ এ প্রডিউসার সে প্রচুর সিনেমা করেছে। তার প্রচুর মানে মাইলস্টোন সিনেমা রয়েছে শাহরুখ খানকে নিয়ে। কিন্তু এই ছবিটা সম্পূর্ণ একটা আলাদা ছবি, কারণ এই সিনেমাটার মধ্যে এমন একটা ইতিহাসকে ব্যাখ্যা করা হয়েছে যে ইতিহাস আমাদের হয়তো কোথাও পড়ানো হয়নি বা কোথাও হয়তো পড়ানো যেত, বা এই সিনেমাটা এমন একটা দস্তাবেজ হয়ে থাকলো যা আগামী দিনের অ্যাকচুয়ালি পুরো কেস স্টাডিটাই লয়ের স্টুডেন্টদের বা লয়ের যারা মানে স্টুডেন্ট তাদের একটা রেফারেন্স হিসেবে কাজ করতো। সেখানে সিনেমাটাই একটা রেফারেন্স হয়ে গেল, যদিও সিনেমার শুরুতে একটা ডিসক্লেমারে লেখা হচ্ছে যে একটা সত্য ঘটনার ওপর আধারিত এই গল্প, কিন্তু সেখানে ডিরেক্টর একটা ক্রিয়েটিভ লিবার্টি নিয়েছে, যার জন্য এই গল্পকে কাল্পনিক হিসেবে আপনি বিচার করুন। খুব ভালো কথা। কিন্তু গদর পার্টির অনুকরণে যুগান্তর আমাদের বাঘাযতীন তৈরি করেছিলেন, কিন্তু বাঘাযতীনের যুগান্তরে যেখানে ক্ষুদিরাম বোস ছিল সেখানে গদর পার্টিতে ক্ষুদিরাম সিংকে ঢুকিয়ে দেওয়া হলো, আর আমাদের সোহনবাবু দুর্দান্ত চিত্তরঞ্জন দাসের চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বাস্তবে কিন্তু রবীন্দ্রনাথকে সহায়তা করেনি, কারণ রবীন্দ্রনাথ একটা বিরাট বড় আন্দোলন করতে চেয়েছিলেন এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নিয়ে। সেখানেও শ্রী শঙ্করন নায়ার কিন্তু নাইটহুড উপাধি ত্যাগ করেননি, যেটা রবীন্দ্রনাথ করেছিলেন। কারণ শ্রী শঙ্করন নায়ার চেয়েছিলেন যে আমি নাইটহুড থাকতে থাকতেই, অর্থাৎ ব্রিটিশ এম্পায়ারের ক্রাউনের মেম্বার থাকতে থাকতেই আমি ক্রাউনের অস্তিত্বকে আঘাত করব।
কারণ 1897 আরেকটা যুগ সন্ধিক্ষণ। কারণ 1897-তে জন্ম নিচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। কিন্তু এই 1897-তে সি শঙ্করন নায়ার তিনি কিন্তু কংগ্রেসের প্রেসিডেন্ট হিসেবেও আত্মপ্রকাশ করেছিল রাজনীতিতে, যার জন্য সি শঙ্করন নায়ার একটা খুব বর্ণময় চরিত্র ছিল ভারতের ইতিহাসে। কিন্তু সি শঙ্করন নায়ার যখন 1914 সালে কৃপান সিংকে যখন অ্যারেস্ট করালো এবং 1919 সালের এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর, যেটা মানে ইতিহাসের শিক্ষকদের সারা জীবন ইতিহাসের স্টুডেন্টদেরকে বোঝাতে হয়েছে, এবং যেটা সাধারণ ভারতবাসী বা পাঞ্জাবিরা তো খুব ভুল করে, যে ডায়ার ও ওডায়ার এই দুজনের মধ্যে ডিফার তারা করতে পারে না। বেসিক্যালি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের যখন এই ম্যাসাকার অর্থাৎ এই গণহত্যা যখন ঘটছে, এই গণহত্যা বা ঘটনার মানে ম্যাসাকারের সময় তখন কিন্তু জেনারেল ছিলেন, অর্থাৎ আর্মি জেনারেল ছিলেন ডায়ার, কিন্তু লেফটেন্যান্ট গভর্নর অর্থাৎ আমাদের যেটা রাজ্যের রাজ্যপাল, সেই লেফটেন্যান্ট গভর্নর ছিলেন ও ডায়ার। অর্থাৎ দুটো নামই ডায়ার, কিন্তু জেনারেল হচ্ছে ডায়ার, যিনি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছিলেন ফায়ার করার, যাকে নিয়ে মূল ছবি। কিন্তু লেফটেন্যান্ট গভর্নর ও ডায়ার সবটাই জানতো, তিনি জেনেও কিছু করেননি। সেই কারণে দুজনকেই বরখাস্ত করে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে ব্রিটিশ গভর্নমেন্ট এই সি শঙ্করন নায়ারের দুর্দণ্ড প্রতাপ লড়াইয়ের সামনে দুজনকেই সাসপেন্ড করে দেওয়া হয়েছিল, এবং ওডায়ারকে তো বাধ্য করা হয়েছিল পদত্যাগ করানোর জন্য, এবং ওডায়ার পদত্যাগ করেছিল, এবং পদত্যাগ করে তিনি যখন দেশে ফিরে গেছিলেন তখন ওডায়ারকে 26 মানে পাউন্ডের তৎকালীন আমলের একটা শোর্স উপহার দেওয়া হয়েছিল, কারণ তিনি নাকি ব্রিটিশ নাগরিকদের সম্ভ্রম রক্ষা করেছিলেন ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে। তো এহেন ওডায়ারকে কিন্তু আমাদের সর্দার উধম সিং 21 বছর পর ইংল্যান্ডে ঢুকে মেরেছিল। আর জেনারেল ডায়ার, যার এগেনস্টে যাকে অ্যাকিউজড করে এই ছবি এগিয়েছে, সেই জেনারেল ডায়ার কিন্তু সেরিব্রাল অ্যাটাকে মারা যায় মাত্র 4 বছরের মাথায়। অর্থাৎ 1919 সালে যখন তাকে সাসপেন্ড করা হচ্ছে, সেই সাসপেনশনের পর থেকে পরবর্তী 4 বছরের মধ্যেই সে কিন্তু মারা যায়। কিন্তু ও ডায়ার অর্থাৎ লেফটেন্যান্ট গভর্নর ও ডায়ারকে উধম সিং ইংল্যান্ডে ঢুকে মেরেছিল 21 বছর পরে গিয়ে। তো সেটা সর্দার উধমে দেখে নেবেন। তো এই ডিফারেন্স ছিল ডায়ার এবং ও ডায়ারের। তো এক্স্যাক্টলি এই ছবির আরেকটা প্রাণ হচ্ছে আমাদের অনন্যা পাণ্ডে। অনন্যা পাণ্ডেকে কোনোদিনও আমার এত ভালো লাগেনি। ছবিতে অনন্যা পাণ্ডের অভিনয় দেখে আমি হতভম্ব হয়ে গেছি। মাধবনের ক্যারেক্টারটা মাধবন না করলেও ভালো লাগতো। মাধবন করেছেন ঠিকই, কিন্তু মাধবন না করলেও যেন হয়ে যেত। এই চরিত্রটা কোনো একটা অভিনেতাকে দিয়ে করালে ভালো হতো। বরঞ্চ এই চরিত্রটা করার পর মাধবনের ইমেজে কোথাও আঘাত লাগলো, কারণ একই টাইমে টেস্ট চলছে মাধবনের, যেখানে ভয়ঙ্কর একটা অভিনয় করে গেছে মাধবন, সেখানে এখানে কিন্তু মাধবনের খুব একটা স্পেস ছিল না, কিন্তু যেটুকুনি স্পেস পেয়েছে দুর্দান্ত ফাটিয়ে দিয়েছে। আমাদের সোহনদাও সে যেরকম যেটুকুনি স্পেস পেয়েছে, সেটুকুনি স্পেসের মধ্যে কিন্তু আমাদের সোহনদা চিত্তরঞ্জন দাসের ভূমিকায় মারাত্মকভাবে ফাটিয়ে দিয়ে বেরিয়ে চলে গেছে। কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে সি শঙ্করন নায়ার, তিনি কিন্তু পাপের প্রায়শ্চিত্ত করেছেন এই লড়াই করে, কারণ তিনি কিন্তু শেষে এসে সেটা বলছেন। এবং সবথেকে বড় জিনিস হচ্ছে ডিরেক্টরের যে ভুল, ক্ষুদিরাম সিং, এই যে ক্ষুদিরাম সিং, ক্ষুদিরাম বসুকে ক্ষুদিরাম সিং বানিয়ে দিল, এইটা খুবই খারাপ লাগলো। কারণ কিংসফোর্ডকে হত্যা করার যে মামলা, এই মামলাটার মধ্যেও ক্ষুদিরাম বোস একটা বিরাট বড় ভূমিকা, এবং যুগান্তর দল, বাঘা যতীন, যেটা আমাদের অরুণ রায় দেবকে নিয়ে সিনেমা বানিয়ে চলে গেছে। কিন্তু দুর্ভাগ্যের কি জানেন তো, দুর্ভাগ্য হচ্ছে ভারতের স্বাধীনতা আন্দোলনে কেন পাঞ্জাব এবং বাংলাকে ব্রিটিশরা ভেঙেছে, এর পেছনের কারণ হচ্ছে ভারতের স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে বেশি বিপ্লবী এবং সবচেয়ে বেশি পলিটিক্যাল লিডার বেরিয়েছিল এই দুটো রাজ্য থেকে, পাঞ্জাব আর ব্রিটিশ। এই পাঞ্জাব আর ব্রিটিশদের পাঞ্জাব আর বেঙ্গল, এই পাঞ্জাব আর বেঙ্গলের বিপ্লবী তথা রাজনৈতিক লিডারদের ডেডিকেশনের ফলেই কিন্তু ব্রিটিশরা নড়বড়ে হয়ে উঠছিল, এবং তাদের কফিনের শেষ পেরেকটা পুঁতে দিয়েছিল আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে পাঞ্জাব প্রদেশ এবং অখণ্ড বাংলার প্রতি এতটাই রাগ ছিল ব্রিটিশদের, যে ব্রিটিশরা তাদের সেই বিখ্যাত ডিভাইড অ্যান্ড রুল পলিসি,
যেটা এই সিনেমাতেও দেখানো হয়েছে। এবং মহাভারতের সেই বিখ্যাত লজিক যে চক্রব্যূহ সবসময় নিজের লোকেরাই তৈরি করে। তো ভারতবাসীদের বেইমানির ফলেই কিন্তু ব্রিটিশরা ২০০ বছর ধরে আমাদের ওপর রাজত্ব করতে পেরেছিল। আপনি যে রাজ্যেই বাস করুন, যে রাজ্যে যে গভর্নমেন্টের আন্ডারেই বাস করুন না কেন, আপনার রাজ্যে যে দলই মানে শাসকে ভূমিকায় থাকুক না কেন, বা বিরোধীর ভূমিকায় থাকুক না কেন, বা সেন্ট্রালে যে দলই আসুক না কেন, টোটাল যে ইন্ডিয়ার সিস্টেম, এই সিস্টেমের মধ্যে যে টোটাল যে এই যে রাজনৈতিক টানাপোড়েন যেটা আমরা দেখতে পেলাম এই কেসরি চ্যাপ্টার 2-তেও, এই যে টানাপোড়েন, এই যে করাপশন, এই টোটাল সিস্টেমটাই কিন্তু ব্রিটিশরা আমাদেরকে স্বাধীনতার সাথে সাথে উপহার স্বরূপ দিয়েছিল। আর হচ্ছে ডিভাইড অ্যান্ড রুলস পলিসি। এই ডিভাইড অ্যান্ড রুলস পলিসি এতটাই ভয়ঙ্কর যে এই ডিভাইড অ্যান্ড রুলস পলিসি কিন্তু আজও ভারতবাসীরা নিজেদের বাড়ির ভেতর থেকে শুরু করে টোটাল সিস্টেমের ওপর তলা পর্যন্ত চলে। এবং ঠিক এই জায়গাতে দাঁড়িয়েই ভারতের মধ্যে কখনো কখনো কোনো কোনো জনগোষ্ঠী বা কোথাও কোথাও একটা বিরাট বড় একতা সম্বলিত আন্দোলন সংঘটিত হয়েছে, কিন্তু কোথাও আন্দোলন সেরকমভাবে জোট বাঁধতে পারে না, বিকজ এই ডিভাইড অ্যান্ড রুলস পলিসির জন্য। সো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই সিনেমা একটা বিরাট বড় দস্তাবেজ তৈরি করে দিয়ে গেল। এই সিনেমা একটা বিরাট বড় মানে ইতিহাসকে অন্য রকমভাবে প্রেজেন্ট করলো। তো কেসরি চ্যাপ্টার 2 মাস্ট ওয়াচ ফিল্ম, কারণ প্রত্যেকটা নাগরিকের দেখা উচিত। কারণ এই ইতিহাস আমাদের সময় আমাদেরকে পড়তে দেওয়া হয়নি। কারণ সি শঙ্করের নায়ার শুধু ব্রিটিশের নিন্দা করেনি, সি শঙ্করের নায়ার কিন্তু মহাত্মা গান্ধীজির নিন্দা করেছিল এবং তিনি সেটি বই আকারে প্রকাশও করেছিল। এবং তার বই একটা সার্টেন টাইম অবধি ব্যান করে রাখা হয়েছিল, কারণ মহাত্মা গান্ধীর যে ভুল কিছু দর্শন ছিল। কারণ 1897 সালে সি শঙ্করন নায়ার কিন্তু কংগ্রেসের প্রেসিডেন্ট হচ্ছে এবং 1935 সালের মধ্যে সি শঙ্করন নায়ার কিন্তু মারা যাচ্ছে, মানে যে সময় নেতাজির উত্থান হচ্ছে। ফলে নেতাজির সাথে সি শঙ্করন নায়ারের কিন্তু সেই ইন্টারাকশন হয়নি। কিন্তু পরবর্তীকালে সি শঙ্করন নায়ারের যে মতাদর্শগত পার্থক্য মহাত্মা গান্ধীর সাথে, সেইটাও কিন্তু পরবর্তীকালে নেতাজির ওপর রিফ্লেক্ট হয়েছিল। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে নেতাজির ইতিহাসকে তো আর চেপে রাখা সম্ভব ছিল না। কিন্তু সি শঙ্করন নায়ার যেহেতু 1935 সালেই মারা গেছিলেন, সেহেতু তার ঘটনাকে চেপে রাখা খুব একটা প্রবলেমেটিক ছিল না। তাই এই পুরো কোর্টরুমের যে ব্যাপারটা, ইতিহাসটা আমাদেরকে কোথাও নর্মাল হিস্ট্রি স্টাডি হিসেবে পড়ানো হয়নি, যদিও পড়ানো হলে খুব ভালো হতো। তো যাই হোক, এটা হালকার ওপর দিয়ে বেরিয়ে গেছে, কিন্তু ল স্টুডেন্টদের কাছে হয়তো এই কেসটা একটা বিরাট বড় স্টাডির একটা জায়গা। এবং এই সিনেমাটাও কোথাও একটা আগামী দিনের ল স্টুডেন্টদের কাছে একটা রেফারেন্স হিসেবে রয়ে গেল। এবং এই যে ফাক অফ, এই ফাক অফ কখন যে ফেস অফ হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। সেই কারণে আগামী দিনে ফাক অফ বলার আগে একবার ভেবে দেখবেন যাকে বলছেন সেই ফেস অফ হওয়ার পর সেই অবস্থাটা কি হবে দুপক্ষরই, মানে যে বলছেন আর যাকে বলছেন তাদের দুপক্ষরই ফাক অফ আর ফেস অফের এই ডিফারেন্সের মধ্যে কি কি হতে পারে। তো যাই হোক, হোয়াট এভার, দুর্ধর্ষ ছবি দেখে আসুন। আর সত্যি এই ছবির প্রাণ ভ্রমরা অক্ষয় কুমার ন্যাশনাল অ্যাওয়ার্ড ডিজার্ভ করছে এবং অনন্যা পান্ডে সাপোর্টিং ফাটিয়ে দিয়েছে। আমার কোনোদিনও আমি ভাবিনি যে অনন্যা পান্ডে এই লেভেলের অভিনয় করবে। দুর্ধর্ষ। আর তার সাথে সাথে বাকিরা তো অনবদ্য আছে, অমিত শীল, ভাবা যায় না, অসাধারণ। তো এক্স্যাক্টলি জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।